মাত্র 5 দিনের ভ্রমণে এবারে আমরা প্রথম পর্বে ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত ধানবাদে অবস্থিত ভাতিঙ্গা জলপ্রপাত, তোপচাঁচি লেক এবং পার্শ্ববর্তী মহানায়ক উত্তম কুমারের তোপচাঁচির বাড়িটি দেখার পর আজকে আমরা যাব ঝাড়খণ্ড রাজ্যেরই অন্তর্গত মধুপুরের দিকে। সকালবেলায় ধানবাদ হোটেল থেকে বেরিয়ে এগিয়ে চলেছি আমরা মধুপুরের দিকে। আমরা ঝাড়খণ্ডের ধানবাদ থেকে আজকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা এখন যাব হচ্ছে আমাদের 8:05 ট্রেন। আমরা ধানবাদ থেকে চলে যাব হচ্ছে মধুপুর, ওখান থেকে চলে যাব হচ্ছে দেওঘর, গিরিডি, জেসিডি, এই ঝাড়খণ্ডের এই পার্টটা আমরা ট্যুরটা করে নেব। আমরা এখন হোটেল থেকে হোটেল গ্যালাক্সি ইন ধানবাদ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি ধানবাদ স্টেশনের দিকে। সকাল সকাল ধানবাদ নয়াবাজার ফ্লাইওভারের পাশে অবস্থিত হোটেল গ্যালাক্সি ইন থেকে বেরিয়ে একটি অটো ভাড়া নিয়ে আমরা এখন চলেছি ধানবাদ স্টেশনের দিকে। অটো ভাড়া পড়ল 50 টাকা। এখন সকাল 7টা বাজে। আমরা গ্যালাক্সি ইন থেকে চলে এসেছি, হোটেল গ্যালাক্সি ইন থেকে আমরা এখন ধানবাদ স্টেশনে চলে এসেছি। এখন আমাদের 8:05 ট্রেন। আমরা এখান থেকে চলে যাব হচ্ছে মধুপুর। আমাদের মধুপুর থেকে আমাদের নেক্সট ট্যুরটা আমরা শুরু করব। এখন এসেছি ধানবাদ রেলওয়ে স্টেশন। ধানবাদ স্টেশনের বাইরেটা বেশ সাজানো গোছানো। ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত ধানবাদের এক পাশে বাংলা, আরেক পাশে বিহার এবং এটি একটি শিল্পাঞ্চল এরিয়া, তাই সকাল হতে না হতেই এখানে জনসমাগমও বাড়তে থাকে। আমাদের ট্রেন 13331 পাটনা ইন্টারসিটি এক্সপ্রেস 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ফ্লাইওভার থেকে সকালের ধানবাদকে একবার দেখে নিয়ে মালপত্র নিয়ে ট্রেনে উঠলাম। নির্ধারিত সময় সকাল 8:05 ট্রেন রওনা হলো মধুপুরের দিকে। আমরা এখন ধানবাদ থেকে আমরা চলেছি মধুপুরের দিকে। আমাদের ট্রেন হচ্ছে 1331 ধানবাদ পাটনা সুপার, যেটা ইন্টারসিটি আছে, ধানবাদ পাটনা ইন্টারসিটি, সেটাতে করে এখন আমরা ধানবাদ থেকে আমরা চলেছি মধুপুরের দিকে। এখন সকাল 8:05 বাজে, ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা চলেছি মধুপুরের দিকে। মধুপুর এটি হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বহু স্মৃতি বিজড়িত ঝাড়খণ্ডের জামতারা জেলার কারবাটা রেলওয়ে স্টেশন, যার বর্তমান নাম বিদ্যাসাগর। বিদ্যাসাগরের জীবনের শেষ 18 বছর এখানে কাটিয়েছিলেন। এক ঐতিহাসিক রেলওয়ে স্টেশন। আমরা অবশেষে মধুপুর স্টেশন চলে এলাম, ধানবাদ থেকে মধুপুর। এখন এখান থেকে আমরা মধুপুর ট্যুরটা কমপ্লিট করব। আমরা সকাল 8:05 ধানবাদ থেকে স্টার্ট করেছিলাম। এখন 10:50 আমরা মধুপুর স্টেশনে চলে এসেছি। পাটনা ইন্টারসিটি, এটা পাটনা ইন্টারসিটি 13331 পাটনা, এটা পাটনা চলে গেল। এখন মধুপুর স্টেশন থেকে আমরা বেরিয়ে আমরা এখন মধুপুর ট্যুরটা আমরা করব। সেখান থেকে যাব গিরিডি। এখন সকাল 10:50। মধুপুর খুব সুন্দর স্বাস্থ্যকর জায়গা। নামার সঙ্গে সঙ্গে একটা অন্যরকম একটা বেশ ফ্রেশ ভাব চলে এলো শরীরের মধ্যে। খুব সুন্দর জায়গা।
মধুপুর স্টেশনটি সাজানো গোছানো, শান্ত নিরিবিলি একটি ছোট্ট স্টেশন। ট্রেন ঢোকার সঙ্গে সঙ্গে অল্প কিছু সংখ্যক টোটো, অটো, গাড়ি চোখে পড়বে। তারা আসবে আপনার কাছে। আমরা প্রথমে স্টেশনের অপোজিটে রাস্তার ধারে একটা খাবার দোকানে এলাম সকালে জলখাবারটা সেরে নিতে। গরম গরম কচুরি তরকারি আর মধুপুরের মিষ্টি, ভালোই খেতে। দাম এমন কিছু বেশি নয়, আমাদের কলকাতার মতনই। মধুপুর স্টেশনের এখানে আমরা এখন সকালবেলা ব্রেকফাস্টটা করছি। সব কচুরি, গরম গরম কচুরি দিচ্ছে, কচুরি খাচ্ছি। কচুরি তার সঙ্গে ডালপুরি, এই সমস্ত সব খাচ্ছি আমরা। মধুপুরে আমাদের এক রাত্রি থাকার প্ল্যান আছে। সেই মতন আমরা একটা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম হোটেলের সন্ধানে। টোটো করে স্টেশন থেকে 5 মিনিট দূরত্বে আমরা এলাম হোটেল ব্লু হেভেনে। হোটেল বললেও এটি অ্যাকচুয়ালি একটি হোমস্টের মতো। বুকিং এর প্রাথমিক পর্ব সেরে নিয়ে আমরা প্রবেশ করলাম আমাদের রুমে। আমরা আজকে ধানবাদ থেকে মধুপুরে এসেছি। মধুপুর স্টেশন থেকে নেবে আমরা এইখানে স্টেশনের কাছাকাছি বেলপাড়া বলে একটা জায়গা আছে। ওই এখানে অটো আর টোটো প্রচুর রয়েছে, বিশেষ করে টোটো প্রচুর রয়েছে। টোটোতে ওই রিজার্ভ করলে 50 টাকা নেয়। বেলপাড়াতে একটা আমরা হোটেলে এসেছি। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল ব্লু হেভেন। হোটেল ব্লু হেভেন এই হোটেলটা। তা এইখানকার আমি দেখিয়ে দিচ্ছি রুমগুলো আপনাদের। আর এখানে যেহেতু আজকে 25শে ডিসেম্বর, প্রচুর এখানে রাশ ভিড় রয়েছে। হোটেল প্রায় সব বুক হয়ে রয়েছে। বিশেষ কোনো হোটেল নেই এখানে মধুপুরে, মানে প্রচুর হোটেল নেই, কমই আছে। তাও যেখানে যেখানে আমরা গেলাম মোটামুটি হোটেল অধিকাংশই সব বুক ছিল। তাই বেলপাড়াতে আমরা এই হোটেলটা এসেছি। হোটেলটা খুবই ভালো। আমাদের এখানে এসি, নন এসি সব রকমেরই আছে। তা যেহেতু 25শে ডিসেম্বর, এখন এসির কোনো ব্যাপার নেই, ঠান্ডা ওয়েদার, খুব সুন্দর। আর এটা স্টেশনের কাছাকাছি আছে আর পরিবেশটা খুব ভালো। আমি রুমটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমরা এই এখন হোটেল থেকে আমরা বেরোচ্ছি। এখন যাব হচ্ছে একটুখানি প্রিপারেশন করে আমরা বেরিয়ে আমরা মধুপুর লোকাল ট্যুরটা আমরা এখন করব। লোকাল ট্যুরটা করে আজকে এই হোটেলে আমরা নাইট স্টে করব। তা মধুপুরে যে যে জায়গাগুলো যাব, এখানে লোকালের মধ্যে মধুপুরে আছে পাট্রোল কালী মন্দির আছে, কলম্বাস চার্চ রয়েছে। এইখানে 52 বিঘা বলে একটা জায়গা আছে। সেই 52 বিঘা জায়গাটা হচ্ছে মধুপুরের একটা কি বলবো, বাঙালির যে ভারতের যে হল্যান্ড বলা হয় এটাকে, অর্থাৎ বাংলার মানুষ, বিশেষ করে কলকাতার অভিজাত মানুষরা, বিশিষ্ট মানুষরা সমস্ত এইখানে এই এরিয়ায় থাকতো। সেই জায়গাটায় আমরা যাব। তাদের সব বাংলো বাড়ি রয়েছে। আর রয়েছে এখান থেকে আমরা যাব হচ্ছে উশ্রী ফলসে যাব। আর যাব হচ্ছে ওইখানে খান্ডোলা পাহাড় আছে, সেই খান্ডোলা পাহাড়ে যাব। আর ওখানে একটা ড্যাম আছে, সেই ড্যামটা দেখব। এই সমস্ত লোকাল ট্যুরগুলো করে আমরা কালকে চলে যাব হচ্ছে দেওঘর। আমি একবার হোটেলের রুমটা একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে হোটেলটা। এখানে হচ্ছে একটা বিছানা আছে, ট্রিপল বেড, 3 জন অনায়াসে বিছানায় থাকা যায়। এখানে হোটেলের এই যে এখানে টিভি আছে, এসি আছে, ফ্যান আছে, সবই আছে। এই হোটেলটা চার্জ পড়েছে হচ্ছে 700 টাকা। 700 টাকা চার্জ পড়েছে। এইখানে ওদের নাম্বারটাও আছে, নাম্বারটা দিয়ে দিচ্ছি, এছাড়া আমি দিয়েও দেবো। এইখানটায় একটা আয়না আছে, টেবিল আছে, ডাস্টবিন সবই আছে। বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এইটা বাথরুম। এখানে গিজার আছে, এখানে সবই আছে, কমোড আছে, সব কিছুই আছে এখানে। এই হোটেলের রুম চার্জটা পড়েছে হচ্ছে আপনার 700 টাকা। এটা স্টেশনের কাছাকাছি আছে। এইখান থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে
আমরা টোটো করে যাচ্ছি 52 বিঘা বলে একটা জায়গা আছে, খুব প্রসিদ্ধ জায়গা। এইখানে সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা সব তাদের সব বাংলা বাড়ি টাড়ি আছে। সেই আজকে মধুপুরটা আমরা ঘুরবো, তারপরে গিরিডিতে আমরা যাব, এটা আমাদের ইচ্ছা আছে। একটা সময় বাঙালি স্বাস্থ্যোদ্ধারের অন্যতম প্রিয় জায়গা ছিল পশ্চিম। পশ্চিম মানে ইউরোপের কোনো দেশ নয়, বাংলার পড়শি রাজ্য ঝাড়খণ্ড। জনপ্রিয় হাওয়া বদলের জায়গা দেওঘর, জেসিডি, শিমুলতলা, মধুপুর, এই সমস্ত অঞ্চল ছিল একসময় বাঙালিদের দ্বিতীয় ঘর। এখান থেকেই এক শ্রেণীর বাঙালিদের নাম হয়ে ওঠে ড্যাংচিবাবু। শৌখিন বাঙালি বাবুরা এখানে তৈরি করেছিলেন একের পর এক বাড়ি, থাকার জন্য নয়, স্রেফ হাওয়া বদলের জন্যই। এই বাড়িগুলো ছিল তাদের কাছে অনন্য, কারণ এখানকার জলহাওয়া যে একটা ম্যাজিক ছিল বা এখনো রয়েছে তা বহুবার প্রমাণিত। কিন্তু আজ সেই বাঙালির প্রিয় পশ্চিম তথা মধুপুর, জেসিডি, শিমুলতলা মৃতপ্রায়। কোনো এক ঘাট প্রতিঘাতে অমৃত জলবায়ুর এলাকা থেকে হারিয়ে গেল বাঙালিরা। বেসিক সিড মাল্টিপ্লিকেশনস অ্যান্ড ট্রেনিং সেন্টার, এটা হচ্ছে তসরের এখানে সেন্ট্রাল ফর সিল্ক বোর্ড। এখন আমরা এসেছি মধুপুরে 52 বিঘাতে সিল্ক বোর্ডের এক অফিসে। এখানে ঐতিহ্যবাহী শিল্প রেশম পোকা পালন থেকে শুরু করে সুতো প্রস্তুত পর্যন্ত সমস্ত প্রক্রিয়া চলে। এইগুলো হলো রেশম কীটের গুটি বা কোকুন, যা থেকে পাওয়া যায় প্রাকৃতিক প্রোটিনযুক্ত তন্তু। এখানে এই কোকুনগুলো সংগ্রহ করে রাখা হয়েছে প্রসেসিং এর জন্য। এটি একসময় মধুপুরের রাজবাড়ি ছিল, বর্তমানে এটি একটি গেস্ট হাউস। সামনে লম্বা খোলা জায়গা আর বাগান দ্বারা বেষ্টিত। সামনে হেলান দেওয়া বসার বেঞ্চও আছে। আমরা এখন মধুপুর রাজবাড়ি। আপাতত এটি একটি গেস্ট হাউসে পরিণত হয়েছে। এখানে থাকার ব্যবস্থা সুন্দর, কেউ চাইলে বুক করে আসতে পারেন। বাইরে রাজবাড়ির আতিশয্য থাকলেও ভেতরে ঢোকার পর সেরকম কোনো জৌলুস দেখতে পেলাম না। বুঝতে পারলাম এর প্রাচীন দৈন্য দশা। এটি বর্তমানে একটি সাধারণ গেস্ট হাউস হিসেবে ব্যবহার করা হয়। রাজা, জমিদার ও বাবু কালচার যুগের এই শহরটি শাল, পিয়াল, বন ও টিলা দ্বারা পরিবেষ্টিত, যা পূর্ব ভারতের হল্যান্ড বলে পরিচিত। মধুপুরের বিখ্যাত লালকুঠি অনেক প্রাচীন ঐতিহ্যশালী বাড়ি। সেই বাড়িটার সামনে আমরা এখন এসেছি, একবার দেখে দিচ্ছি বাড়িটা। মধুপুর বনাঞ্চলের আশেপাশের এলাকায় অবস্থিত বিভিন্ন ঐতিহাসিক বাংলো বা কুঠি স্থানীয়ভাবে লালকুঠি নামে পরিচিত,
যা শালবনের মনোরম পরিবেশের মধ্যে অবস্থিত। এটি হলো সেই রকমই একটি লাল কুঠির। এটি একসময় স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের বাড়ি ছিল। বর্তমানে এটি একটি কলেজ। এই মধুপুরে বাংলার বহু বিশিষ্ট ব্যক্তিত্বের আস্তানা ছিল, যারা একসময় স্বাস্থ্যের খোঁজে এই মধুপুরে আসতেন। মধুপুরে অনেক প্রাচীন ঐতিহ্যশালী বাড়ি আছে, অনেক দিনের পুরনো প্রাচীন বাড়ি। সেরকমই একটা বাড়ির সামনে আমরা এখন এসেছি। বাংলার বিশিষ্ট মানুষজন, বিশিষ্ট ধনী ব্যবসায়ী এবং শিল্পপতিরা এই মধুপুরে এইখানে তারা বিভিন্ন বাংলো বাড়ি সব বানিয়েছিল। সেরকমই একটা বাড়ি, সেইগুলো এখন সব প্রায় ধ্বংস হয়ে গেছে, অনেকগুলো গেস্ট হাউস করা হয়েছে। সেই রকমই একটা বাড়ির সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। এটাকে বলা হতো জাহাজ বাড়ি তখনকার দিনে। একবার দেখিয়ে দিচ্ছি। ডক্টর বি.এন. সাহা একজন ডাক্তার ছিলেন, তার এটার নাম ছিল এস.জি. সাহা তারাকুঠির। এইটা হচ্ছে গেট, ফটকটা। ইতিহাস আমাদের টানে। সময়ের বিস্তৃত পাতা থেকে উঠে আসা বিশাল আকৃতির গম্বুজ দেওয়া বাড়ি, জঙ্গল হয়ে পড়ে থাকা বিশাল চৌহদ্দি দেখে মন কেমন করে। একসময় ছুটির সকালে লটবহর নিয়ে উচ্চবিত্ত মানুষরা এসে পৌঁছতেন হাওয়া বদলের জন্য। থেকে যেতেন 1-2 মাস। পশ্চিমা হাওয়ায় শরীর সারিয়ে কেয়ারটেকারের ভরসায় বাড়ি রেখে আবার ফিরে যেতেন। এইভাবেই চলতো সেই সময়ের বাবু কালচার। আজ সেই সব পড়ে থাকা বাড়ি, বিশাল জঙ্গল, লাল সিমেন্টের তোরণ, 100 বছর আগের তৈরি রাজকীয় বাড়িদের স্থির দাঁড়িয়ে থাকা চোখের সীমানায় কেমন যেন একটা শিরশির অনুভূতি এনে দেয়। কলকাতা থেকেও হারিয়ে গিয়েছে সেই সমস্ত বাঙালিদের আভিজাত্য। তাই শিমুলতলা, মধুপুর, জেসিডির প্রাকৃতিক গুণ এখনো বহাল থাকলেও বেহাল হয়ে গেছে সেই সব বাবু কালচার। আমরা এখন মধুপুর থেকে যাচ্ছি গিরিডি উসি ফলসের উদ্দেশ্যে। আমরা এখানে এসে পৌঁছেছি 10:50-এ। আমাদের ইচ্ছে ছিল এখান থেকে আমরা গিরিডি হয়ে মধুপুর লোকাল সাইট সিন করে গিরিডি হয়ে আমরা বেরিয়ে যাব, কিন্তু মধুপুরে এসে আমাদের মধুপুর খুব ভালো লেগেছে। আপনাদেরও ভালো লাগবে। আপনারা তো জানেন অনেক প্রিয় মানুষদের নাম এই মধুপুরের সঙ্গে জড়িয়ে। এখন আমরা যাচ্ছি 1:05। এখন আমরা যাচ্ছি গিরিডি ফলসের উদ্দেশ্যে। ওখান থেকে আপনাদের সেটা দেখাবো। চলুন। জয়ন্তী নদী, এটা হচ্ছে জয়ন্তী নদী, খুব সুন্দর। এই গিরিডি যাওয়ার পথে এখন আমরা এখানে একটুখানি ব্রেক করে একটুখানি চা খাচ্ছি। এখানে একটা বাজার আছে, বাজারের সামনে এখানে দাঁড়িয়েছি। এখানে চা খাবো এখন। চা খেয়ে আমরা যাবো উসি ফলসের দিকে। হ্যাঁ, একসময় বাঙালি তার হাওয়া বদলের জন্য আসতো এই মধুপুর গিরিডির মতন জায়গায়। বহু সাহিত্যেই তার উল্লেখ আছে। তবে এখন দিন বদলেছে। মধুপুর গিরিডির মতন জায়গা তার কৌলিন্য হারিয়েছে। এখন হাতে গোনা বাঙালি এখানে আসেন। আসলে
কাশ্মীর, রাজস্থান, হিমাচল প্রদেশ ঘোরা নিয়ে মানুষের উৎসাহ যত, তার বিন্দুমাত্র এখন আর নেই এই মধুপুর গিরিডি নিয়ে। তাই ভিড় এড়িয়ে প্রকৃতি উপভোগ করতে চাইলে মধুপুর গিরিডি শিমুলতলায় আসতেই পারেন। মধুপুর গিরিডি জেসিডি সহ গোটা ঝাড়খণ্ড শহর থেকে যত দূরে নির্জন প্রকৃতির কাছে যাবেন, রাস্তার দুধারে আপনার চোখে পড়বে এইরকম সাঁওতাল, মুন্ডা, ওরাও, খাড়িয়া উপজাতি অধ্যুষিত গ্রাম আর তাদের মাটির বাড়িঘর। আমরা এখন চলেছি মধুপুর শহর থেকে প্রায় 50 কিমি দূরবর্তী উশ্রী ফলসের দিকে। গিরিডি থেকে যার দূরত্ব মাত্র 14 কিলোমিটার আর ধানবাদ থেকে 54 কিলোমিটার। আমরা এখন গিরিডিতে উশ্রী নদীর আমরা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। এখান থেকে উশ্রী নদী খুব সুন্দর লাগছে দেখতে। একবার উশ্রী নদীটা দেখে দিচ্ছি আপনাদেরকে, খুব সুন্দর। এখন যাচ্ছি হচ্ছে আমরা ওইখানে হচ্ছে উশ্রী ফলসের দিকে আমরা যাচ্ছি। বর্ষাকালে এই নদী ভয়ঙ্কর রূপ ধারণ করে, আর এখন শীতকাল, জল নেই বললেই চলে। জায়গায় জায়গায় বালি আর পাথর, এ এক অন্য রূপ। আবার এই দিক থেকে জল থাকার জন্য উশ্রী নদীকে আরো সুন্দর লাগছে। দূরে উঁচু উঁচু পাথরখণ্ডকে পাশ কাটিয়ে নদী আপন বেগে এগিয়ে চলেছে। রাস্তার দুপাশে শাল, মহুয়া, পলাশ, কুসুম গাছের সারি, আর অটো করে চলতে চলতে পাহাড়, শীতল হাওয়া আর প্রকৃতির সেই অনাবিল গন্ধ অনুভব করতে করতে আমরা চলে এসেছি উশ্রী নদীর জলপ্রপাতের কাছে। এখানে স্থানীয় মানুষরা 50 টাকা করে গাড়ি পার্কিং চার্জ নিচ্ছে, যা এখানকার চল দেখলাম। আমরা এখন এখানে ঝাড়খণ্ডের গিরিডিতে এসেছি। এখানে উশ্রী নদীর জলপ্রপাত দেখতে, খুব সুন্দর জায়গা, অসাধারণ প্রাকৃতিক পরিবেশ, ভিউটা খুব সুন্দর। এখানে উশ্রী নদী বিভিন্ন ধারায় এই জলস্রোত বয়ে যাচ্ছে জলপ্রপাতে। তো চলুন একবার আমরা উশ্রী নদীতে জলপ্রপাতটা আমরা একবার দেখে আসি। খুব সুন্দর জলের গর্জন এখান থেকে শোনা যাচ্ছে। এখন শীতকাল, এখানে বিভিন্ন মেলা বসেছে সব, আর পিকনিকের আয়োজন চলছে সব জায়গায়। প্রচুর জনসমাগম, প্রচুর হাজার হাজার লোকের ভিড় এইখানে। উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব, দিনটা বড় বিশ্রী। শুনছো বজ্রের শব্দ, শ্রাবণ মাসের বাদলা, উশ্রীতে বান নেমেছে, জলের স্রোত বড় দুরন্ত, অবিশ্রান্ত ছুটে চলেছে। মনে পড়ে? হ্যাঁ, আজ আমরা সেই ছেলেবেলার সহজ পাঠ পড়ায় উশ্রী নদীর ঝর্ণা দেখতে এসেছি, যদিও এখন শ্রাবণ মাস নয়। উশ্রীর ঝর্ণা নাতি উচ্চ পাহাড়ের উপর থেকে ঝরঝর শব্দে নিচে নেমে নদীর রূপে বয়ে চলেছে। এই শীতের শেষেও উশ্রীর ঝর্ণাতে বেশ জল আছে। বর্ষাকালে এই জলের স্রোত বহুগুণ বেড়ে যায়। দুপাশে অজস্র পাথরের মধ্য দিয়ে উশ্রী নদী বয়ে চলেছে। পাথর টপকে টপকে জলের কাছে এলাম। আপনারা যখন আসবেন সাবধানে আসবেন। বর্ষাকালে পাথর টপকে এখানে আসার কোনো প্রয়োজন নেই, কারণ তখন এই জায়গাটা গভীর জলের তলায় চলে যাবে। তখন নদীর যে ভয়ঙ্কর রূপ তা দেখতে বহু মানুষজন আসেন। উশ্রী নদীর জলপ্রপাতের সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি। অসাধারণ জায়গা, খুব ভালো লাগছে। এই উশ্রী নদীর খুব সুন্দর ভিউটা এখানটায়। এই ঝর্ণার সঙ্গে জড়িয়ে আছে বাঙালির আবেগ। শুধু কি সহজ পাঠ, সত্যজিৎ রায় সৃষ্ট বিখ্যাত চরিত্র প্রফেসর শঙ্কুও বাস ছিল এই গিরিডিতে। উশ্রী নদীতে ঘুরতে আসতেন তিনি। দেখুন, উশ্রীর জলধারা নেমে আসছে পাহাড়ের বুকে দুই জায়গা দিয়ে।
পাহাড় বলে অবশ্য ভুল বলা হবে, তার চেয়ে এটাকে টিলা বলাই ভালো। চারপাশে অজস্র পাথর ছড়ানো। বর্ষাকালে উশ্রী যেমন ভয়ঙ্কর রূপ থাকে, আর এই শীতকালে সেটা অনেকটাই শান্ত। জল কম, তবে তার একটা নিজস্ব সৌন্দর্য আছে। চাইলে এই ঝর্ণার জলে আপনি স্নানও সেরে নিতে পারেন। বরাকর নদের একটি উপনদী হল উশ্রী, যা 3টি ধারায় জলপ্রপাত থেকে নেমে আসছে। পাশে অজস্র পাথর ছড়ানো, আর সেই পাথরেও চোখ পড়লে জলের ক্ষয়কার্যের অপূর্ব সৌন্দর্য দেখা যায়। ঝাড়খণ্ডের গিরিডি জেলাতে এই উশ্রীর রূপ দেখতে আর দূর দূরান্ত থেকে বাঙালিরা ছুটে আসে না। শীতকালে স্থানীয় মানুষজন পিকনিক করতে আসেন। বর্ষাকালে কখনো কখনো বা কলকাতার উৎসাহী পর্যটক এখানে আসেন। হাতে যদি মাত্র একটা দিন সময় থাকে, তাহলে উশ্রী নদীর ঝর্ণা দেখে সেই দিনটাই কলকাতা ফেরা যায়। আর যদি দু একটা দিন বাড়িয়ে নেন, তাহলে ঘুরে দেখে নেওয়া যায় আরো অনেক জায়গা। উশ্রী নদীর ঝর্ণাকে কেন্দ্র করে মেলা বসেছে। নানা রকম খাবার ও বিভিন্ন সামগ্রী নিয়ে বসেছেন স্থানীয় মানুষজন। ঘণ্টাখানেক সময় উশ্রী নদীর সৌন্দর্য উপভোগ করার পর আমরা এখন চলেছি খান্ডোলি পাহাড়ের দিকে। এখন আমরা গিরিতে এই খান্ডোলির এখানে এসেছি। খান্ডোলি যে ড্যাম আছে, সেই ড্যামটা আমরা দেখতে এসেছি এখানে। আর এখানে রিভারটা আছে, রিভারটা দেখতে এসেছি। গিরিতে এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। জঙ্গল আর সুউচ্চ খান্ডোলি পাহাড়, মাঝখান দিয়ে এই রাস্তা সোজা চলে গেছে খান্ডোলি ড্যামের দিকে। এই জায়গাটি সম্পূর্ণভাবে সাজানো গোছানো, প্রকৃত একটি পর্যটন কেন্দ্র। অটো পার্কিং এ দিয়ে প্রায় 1 কিলোমিটার পথ হেঁটে আপনাকে যেতে হবে ড্যামের দিকে। জনপ্রতি প্রবেশ মূল্য 35 টাকা। টিকিটটা সঙ্গে রাখবেন, কারণ পার্কে প্রবেশের সময় এই টিকিটটা আপনাকে দেখাতে হবে। এইটি হলো খান্ডোলি ড্যাম। ড্যামের জলে বোটিং করার ব্যবস্থা আছে। সাধারণত পর্যটকদের জন্য প্যাডেল বোর্ড ও স্পিড বোর্ডের ব্যবস্থা আছে। প্রতি বছর শীতের সময় হাজার হাজার পরিযায়ী পাখি আসে এই খান্ডোলি ড্যামে। উশ্রী নদীর উপর এই খান্ডোলি ড্যাম তৈরি হয়েছে। এই ড্যাম আর পাহাড়কে ঘিরে একটা সুন্দর পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়েছে। ড্যামের জলে কি সুন্দর শালুক ফুল ফুটেছে, আর দূরে ওয়াটার অ্যাক্টিভিটি হচ্ছে। খান্ডোলির এই জায়গাটি অত্যন্ত সুন্দর, শান্ত পরিবেশ। খান্ডোলি পাহাড়ের গায়ে খুব সুন্দর করে বাচ্চাদের বিভিন্ন রাইডিং সহ একটি পার্ক আছে। পার্কটি বেশ সাজানো গোছানো। প্রচুর মানুষজন এখানে বেড়াতে আসেন। স্থানীয় মানুষজন এই জায়গাটাকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। একদিকে খান্ডোলি পাহাড়, আরেকদিকে ড্যাম, আর মাঝখানে আছে পার্ক। প্রচুর দোকানপাট আছে, আর আছে সাধারণ পর্যটকদের চাহিদা মেটানোর জন্য অসংখ্য খাবারের দোকান। কি না পাওয়া যায় এখানে। মেলার মতন সব পসরা নিয়ে বসেছেন স্থানীয় লোকজন। খুব সুন্দর পরিবেশ। হাতে সময় থাকলে এই খান্ডোলি পাহাড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারেন।
এখনই সন্ধ্যা নেমে আসবে, আমাদের হাতে সময় নেই, তাই দূর থেকেই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করলাম। এখানেও জায়গায় জায়গায় মানুষজনের পিকনিক করার আনন্দ আপনার চোখে পড়বে। খান্ডারির এখানে মনোমুগ্ধকর প্রকৃতি, কোলাহলবিহীন শান্ত পরিবেশ, পাহাড় আর ড্যামের মেলবন্ধনে অসাধারণ সুন্দর এক পরিবেশ, যা আপনাকে স্তব্ধ করে দেবে। কিন্তু তারই মধ্যে চোখে পড়বে যত্রতত্র ছড়িয়ে থাকা পিকনিকে ব্যবহৃত পরিত্যক্ত প্লাস্টিকের প্যাকেট আর বিভিন্ন রকমের জিনিস, যা দিনের পর দিন ছড়িয়ে রয়েছে, যা পরিবেশকে অনেকাংশে দূষিত করছে। স্থানীয় প্রশাসনের এই দিকে খেয়াল রাখা উচিত। আমরা এসেছি এই গিরিতে এটা উস্সি নদী। এইখানে আমরা উস্সি নদীর যে জলপ্রপাত সেটা আমরা দেখেছিলাম। এটা হচ্ছে উস্সি নদী। সেই উস্সি নদীর সামনে দাঁড়িয়ে আছি। ড্যামটা আমরা দেখেছি, খুব সুন্দর অসাধারণ প্রাকৃতিক ভিউটা এখানে, খুব সুন্দর মনোরম পরিবেশ। এখন যেহেতু আজকে 25শে ডিসেম্বর, একটা পিকনিকের মেজাজে রয়েছে, প্রচুর ভিড়ভাট্টা রয়েছে, সবাই পিকনিক করছে চারদিকে, দেখলেন খুব ভালো লাগছে। এখানটায় একটু কোলাহল হয়েছে আজকে, কিন্তু জায়গাটা খুবই ভালো। তা এখানে প্রকৃতি, নদী, গাছ, পাহাড় সব কিছু মিলে একটা বেশ সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, অসাধারণ ভিউ, অসাধারণ সৌন্দর্য। দু এক দিনের যে ছুটিতে আমরা কোলাহলময় পরিবেশ থেকে আমরা বেরিয়ে এসে এখানে আমরা আসতেই পারি। এইখানে আমরা 2 দিন কাটিয়ে যেতে পারি। এটা কি করে আসতে হবে না, ধানবাদ থেকে, হাওড়া থেকে যে কোনো ট্রেনে, ধানবাদগামী যে কোনো ট্রেনে ধানবাদ নেবে। ধানবাদ থেকে একটা গাড়ি নিয়ে প্রথমে ধানবাদের লোকাল মাটিন্ডা ফলস, তোপচাচি এইগুলো দেখে তারপরে সেই গাড়িতে করে এই উস্সিতে আসা যেতে পারে। এখানে উস্সি ফলস, আর এটা হচ্ছে যে খান্ডলা যে ড্যাম, সেই ড্যামটা আমরা দেখলাম। এটা হচ্ছে সেই উস্সি নদী, আর ওইটা ড্যাম, খান্ডলা ড্যাম, আর এটা খান্ডলা পাহাড়। এখানে সামনে হচ্ছে খান্ডলা পাহাড়। খুব ভালো লাগছে। এখন সন্ধ্যা হয়ে এসছে, এখন আমাদের ফিরতে হবে। এটা হচ্ছে মধুপুর থেকে 65 কিলোমিটার। দিনের আলো প্রায় নিভে এসেছে, চারিদিক আস্তে আস্তে অন্ধকার নেমে এসেছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি উস্সি নদী আর খান্ডলির সৌন্দর্য। এবার ফেরার পালা। মধুপুর ভ্রমণের প্রথম দিন আমরা সারাদিন এইভাবে ঘুরে আজকের মতন আমরা ফিরে চলেছি হোটেলের দিকে। আগামীকাল আমরা মধুপুরের আরো দর্শনীয় স্থানগুলো দেখব। এখন গিরিডির এখানে আমরা এসেছি। যাওয়ার পথে, হোটেলে যাওয়ার পথে আমরা একটুখানি রাস্তা রোড সাইড একটা স্ন্যাক্সের দোকানে দাঁড়িয়েছি। এখানে এখন এগরোল খাবো। এগরোল দাম একই আছে, ডাবল ডিমের এগরোল হচ্ছে 40 টাকা, সিঙ্গেল ডিম হচ্ছে 30 টাকা। তা এটা খাবো এখন। আমরা আজকে 25 ডিসেম্বর এখানকার বিখ্যাত একটা চার্চ, কলম্বাস চার্চ, ওখানটা যাবো। ওখানটা দেখে ভেজ মাঞ্চুরিয়ান। আমরা আজকে এসেছি এইখানে ঝাড়খণ্ডের মধুপুরে একটা খুব ভালো চার্চ, সেন্ট কলম্বাস চার্চে এসেছি। আজকে 25শে ডিসেম্বর, একটা বড় দিন। হ্যাঁ, তাই চার্চে আমরা এসেছি। আমাদের এই মধুপুরের সেন্ট কলম্বাস চার্চ খুব সুন্দর চার্চ, খুব প্রাচীন চার্চ। সেই চার্চটা একবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ঝাড়খণ্ডের মধুপুরের সেন্ট কলম্বাস চার্চের ইতিহাস ব্রিটিশ আমলের। সেই সময় আইরিশ মিশনারিদের প্রচেষ্টায় এই চার্চ গড়ে উঠেছিল। ছোটনাগপুর অঞ্চলের খ্রিস্টান ধর্মপ্রচার, শিক্ষা ও স্বাস্থ্যের প্রসারে একসময় এই চার্চের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
এই সেন্ট কলম্বাস চার্চের স্থাপত্যে ব্রিটিশ ঔপনিবেশিক শৈলীর ছাপ স্পষ্ট, যা প্রায় 1 শতাব্দীরও বেশি পুরনো। মধুপুরের আদিবাসী ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের কাছে এটি একটি অন্যতম প্রধান উপাসনালয়। চার্চের মূল প্রবেশদ্বার বন্ধ থাকায় ভিতরে প্রবেশ করতে পারিনি। সেন্ট কলম্বাস চার্চ থেকে বেরিয়ে আমরা পাশেই মধুপুর স্টেশনের দিকে যাচ্ছি। সেখানে প্রচুর খাবারের দোকান আছে। মধুপুর স্টেশনের সামনে এখন আমরা এসেছি। এইখানে রাত্রে ডিনারের জন্য আমরা তরকা, রুটি টুটি সব নিয়ে যাচ্ছি। সব আমরা হোটেলে বসে খাবো, এখান থেকেই নিয়ে যাচ্ছি। পরবর্তী পর্বে আমরা দেখব মধুপুরের আরো বিশেষ দর্শনীয় স্থানগুলো। আপনারা যারা আমার ভ্রমণ সংক্রান্ত ভিডিওগুলো দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব শেষ করছি। শুভরাত্রি।